আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজকের আলোচনায় থাকছে পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের চাপ, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর জটিলতা, নতুন নির্বাচনের সম্ভাব্য তারিখ, দুর্নীতির খবর এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়া এক অজানা জ্বরের আতঙ্ক। চলুন শুরু করা যাক মৌলিক বার্তার একটি খবর দিয়ে, যার প্রধান শিরোনাম হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে এখনো শুল্ক দিতে হবে 36.5%। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের এখন গড়ে 36.5% শুল্ক গুনতে হচ্ছে। এর মধ্যে পুরনো শুল্ক 16.5% আর নতুন করে যোগ হয়েছে 20% পাল্টা শুল্ক। যদিও এই হার চীন বা ভারতের চেয়ে এখনো কিছুটা সুবিধাজনক, তবে দীর্ঘমেয়াদে এটি শিল্পের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। কারণ কাগজে কলমে শুল্কের ভার আমদানিকারকের উপর থাকলেও বাস্তবে এর বেশিরভাগই রপ্তানিকারকদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। অনেক ক্রেতা এখন শুল্কের ভার ভাগ করে নেওয়ার কথা বলছেন, যার ফলে উৎপাদনকারীরা টিকে থাকতে অটোমেশনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানে, বিশেষ করে কম দক্ষ শ্রমিক যেমন নারী ও বয়স্করা কাজ হারাচ্ছেন। একটি গবেষণায় দেখা গেছে, অটোমেশনের ফলে ইতিমধ্যে গড় 30% বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন। বিজিএমই জানিয়েছে, পোশাককে অন্তত 20% মার্কিন তুলা ব্যবহার করলে এই বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পাওয়া যাবে। তাই তারা দ্রুত কাঁচামালের উৎস পরিবর্তনের কথা ভাবছেন। বর্তমানে পোশাক খাতে কর্মসংস্থান নেমে এসেছে 28 থেকে 32 লাখের মধ্যে, যা এক সময় ছিল 50 লাখের বেশি ছিল। পোশাক শিল্পের এই সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে জুলাই সনদ নিয়ে। এই বিষয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চললেও এখনো কিছু বিষয়ে ঐক্যমত না হওয়ায় চূড়ান্ত খসড়া তৈরি হয়নি। এমনকি এই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়েও আলোচনা শুরু হয়নি, যা পুরোপুরি প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। জাতীয় ঐক্যমত কমিশন চাইছে সনদটিকে আইনি কাঠামোর মাধ্যমে এনে এর বাস্তবায়ন বাধ্যতামূলক করতে। 15টি দল ইতিমধ্যে তাদের মতামত জানিয়েছে, যদিও কিছু বিষয়ে ভিন্ন মত রয়েছে, যেমন সংবিধানের 70 অনুচ্ছেদ নারী প্রতিনিধিত্ব বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সবাই একমত হতে পারেনি। তবে সংসদীয় কমিটি, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতি তৈরি হয়েছে। এই জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা, যা নিয়ে শিরোনাম করেছে আজকের পত্রিকা। সাংবিধানিক স্বীকৃতি নিয়ে জট। সরকার 5ই আগস্ট এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে সব পক্ষের সামনে তুলে ধরবে এবং এর সাংবিধানিক স্বীকৃতির কথাও বলেছে। কিন্তু কিভাবে এই স্বীকৃতি দেওয়া হবে তা এখনই স্পষ্ট নয়। যেমন এনসিপি চাইছে ঘোষণাপত্রটিকে সংবিধানের প্রস্তাবনার সঙ্গে যুক্ত করতে। অন্যদিকে বিএনপি মনে করে এটিকে পুরো সংবিধানে যুক্ত করার দরকার নাই, উম বরং একটি ঐতিহাসিক দলিল হিসাবে আর্কাইভে রাখার যথেষ্ট। তারা সংবিধানের চতুর্থ তফসিলের সংক্ষিপ্ত উল্লেখের পক্ষে। এই ঘোষণাপত্রে 26টি দফা রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধ, জনগণের সংগ্রাম, গুম, খুন, দুর্নীতির বিচার এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। এখন বড় প্রশ্ন হলো, এটি কি কেবলই একটি রাজনৈতিক দলিল হয়ে থাকবে, নাকি নতুন সংবিধানের ভিত্তি তৈরি করবে? এই সাংবিধানিক বিতর্ক নিয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন তা নিয়ে উঠে এসেছে নয়া দিগন্তের প্রধান শিরোনাম। এখনো এই সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে সংবিধান সংশোধনের স্বীকৃতির পথ হল সংসদের মাধ্যমে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা একটি নতুন সম্ভাবনার কথা বলেছেন। তাদের মতে, যদি গণ আন্দোলনের মাধ্যমে একটি নতুন ম্যান্ডেট বা জনসমর্থন তৈরি হয়, তা হবে তা তবে তো তবে তার ডি ফ্যাক্টো বাস্তবায়নের হিসাবে গণ্য হতে পারে। এই বিষয়ে ডক্টর কামাল হোসেন মনে করেন, জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা যায় না, তবে পরিবর্তন গণতান্ত্রিক পথে হওয়া উচিত। অন্যদিকে ব্যারিস্টার মাইনুল হোসেন বলেছেন, সংসদ যদি বৈধতা হারায়, তখন সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতেই চলে যায় এবং সেই ক্ষমতা ব্যবহার করে নতুন সাংবিধানিক কাঠামো তৈরি সম্ভব। অর্থাৎ জনগণের ইচ্ছায় পরিবর্তন এলেও তাকে টেকসই করতে আইনি ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন হবে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। এই নিয়ে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম বলছে, 5ই অথবা 8ই আগস্ট নির্বাচনের মাস ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। সরকারি সূত্র মতে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী 5 বা 8 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। পরবর্তীতে নির্বাচনের মাস ঘোষণা করতে পারেন। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস,
এবং 8ই অগাস্ট বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার দিন হওয়ায় এই দুটি তারিখকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। অধ্যাপক ইউনূস আগেই জানিয়েছেন তিনি দ্রুত নির্বাচনের সময় জানাবেন এবং আশা করা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হতে পারে। সরকার একই দিনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি জুলাই ঘোষণা প্রকাশ করবে, যা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। নির্বাচন ও রাজনৈতিক ঘোষণার এই উত্তাপের মধ্যেই রাজধানীতে আজ বড় ধরনের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। এই বিষয়ে জানাচ্ছে ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম রাজধানীতে এনসিপি ও ছাত্র দলের সমাবেশ আজ। প্রতিবেদনে বলা হয় রোববার ঢাকার দুটি বড় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জাতীয় ইশতেহার ঘোষণা করবে, যা জুলাই সনদের ভিত্তিতে তৈরি। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে একটি সমাবেশ করবে। তারা এই দিনটিকে গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের দিন হিসাবে পালন করতে চায়। এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিবেন তারেক রহমান। ছাত্রদল এই সমাবেশকে তাদের শক্তি প্রদর্শনের একটি সুযোগ হিসাবে দেখছে। দুটি বড় কর্মসূচি এবং এসএসসি পরীক্ষার কারণে ঢাকায় যানজটের আশঙ্কাও করা হচ্ছে। রাজনৈতিক খবরের পর এবার আসি দেশের অভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। সমকালের একটি প্রতিবেদন বলছে সরকারের ভিতরে দুর্নীতি কতটা গভীর। তাদের শিরোনাম 254 কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনেই জাল। প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার মিরপুরে গৃহায়ণ কর্তৃপক্ষের 254 কোটি টাকার দুটি আবাসিক প্রকল্পের জন্য একটি নামকরা পরামর্শক প্রতিষ্ঠানের সই ও সিল জাল করে নকল সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যা তদন্তে প্রমাণিত হয়েছে। এই প্রকল্পে প্রভাবশালী কর্মকর্তা ও মন্ত্রীদের জন্য বিশেষ কোটা রাখারও অভিযোগ উঠেছে। তদন্তে কারা এই জালিয়াতির সাথে জড়িত তা এখনো নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি। স্থপতি ইকবাল হাবিব বলেছেন এই ধরনের ফ্ল্যাট কোটার অপব্যবহার বন্ধ করে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা উচিত। দুর্নীতির এই খবরের পাশাপাশি মানব জমিনে উঠে এসেছে এক ভয়ঙ্কর অপরাধের চিত্র। পত্রিকাটির প্রধান শিরোনাম যশোরে ব্যবসায়ীকে গর্তে পুঁতে নির্যাতন, 4 কোটি টাকা চাঁদা আদায়। প্রতিবেদনে বলা হয়েছে যশোরের অভয়নগরে শাহনওয়াজ কবির নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বুক সমান গর্তে পুঁতে রেখে মোট 4 কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠে স্থানীয় এক স্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান প্রথমে তাকে ধরে নিয়ে 2 কোটি টাকা আদায় করা হয়, পরে আবারও ধরে কনা ইকো পার্কে আটকে রাখে, আরো 2 কোটি টাকা 2 কোটি টাকা দাবি করা হয় এবং টাকা না দেওয়ায় তাকে গর্তে পুঁতে নির্যাতন করা হয়। এই ঘটনার পর ব্যবসায়ীর পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধ জগতের এই খবরের বাইরে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে কালের কণ্ঠ, যার শিরোনাম বহুমাত্রিক দারিদ্র্যে 4 কোটি মানুষ। এতে বলা হচ্ছে বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ এখনো বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যা মোট জনসংখ্যার 1/4। তারা শুধু অর্থনৈতিকভাবে দরিদ্র নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক জীবনযাত্রার মানব থেকেও বঞ্চিত। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের এক জরিপে দেখা গেছে 2019 সালে এই হার ছিল 24%। শিশুদের মধ্যে এই হার আরো বেশি, প্রায় 29%। শহরের দরিদ্রের হার 13% হলেও গ্রামে তা 27%, বা গ্রাম ও শহরের বৈষম্যকে স্পষ্ট করে। সবচেয়ে খারাপ অবস্থা বান্দরবনে, যেখানে দারিদ্র্য হার 65%। বিশেষজ্ঞরা মনে করছেন এই সূচক সরকারকে দরিদ্র বিমোচনে কার্যকর পরিকল্পনা নিতে সাহায্য করবে। সবশেষে জনস্বাস্থ্য নিয়ে একটি উদ্বেগজনক খবর দিয়েছে নিউ এজ। তাদের প্রথম পাতার খবর দেশ জুড়ে অজানা জ্বরের আতঙ্ক। প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা সহ সারা দেশে একটি অজানা ভাইরাসজনিত জ্বর ছড়িয়ে পড়ছে, যা পুরো পরিবারকে একসঙ্গে আক্রান্ত করছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বা করোনার পরীক্ষার পরও অনেকের রোগ শনাক্ত হচ্ছে না। চিকিৎসকরা তখন একে সাধারণ ভাইরাল জ্বর হিসেবে চিহ্নিত করছেন। রোগীরা মূলত জ্বর, মাথা ব্যথা, শরীরের ব্যথা, কাশি ও সর্দির মতো উপসর্গ নিয়ে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন বর্ষার আর্দ্র আবহাওয়ায় ভাইরাসগুলো শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর এখনো এই ভাইরাস নিয়ে কোনো নির্দিষ্ট গবেষণা শুরু করেনি, তবে তারা মাস্ক পরা সহ সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। আজকের জন্য এইটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।